নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত চারটি ঘটনা নিয়ে। আজকে একটা দুটো না, তিনটেও না, আজকে চারটি ঘটনা তোমাদের জন্য থাকবে। চারটি ঘটনাই কিন্তু দারুণ লোমহর্ষক। আর বলে রাখি, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো চলো আজকে সোজা ঘটনায় যাব। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে। আর বলে রাখি, গতকাল রাতে আমি কিন্তু ঘটনা রেকর্ডিং করেছি। ঘটনা আমার রীতিমতো পাবলিক হয়ে যাবার সময় আমি ঘটনাটা পাবলিক করতে গিয়ে কালকে ডিলিট করে দিই। প্রচণ্ড কালকে গায়ে জ্বর ছিল। এমনিতে কদিন ধরে আসছে যাচ্ছে জানি না, ডক্টর বলছে এটা নাকি ভাইরাস ফিভার, এখন নাকি সবারই হচ্ছে। আবার আমি রেকর্ডিং করছি তোমাদের জন্য ঘটনাটা। আজকে একটু দেরি হবে ঘটনাটা যেতে, কারণ শরীরটা খুবই উইকনেস লাগছে। যদিও যাই হোক, সব কথা ফেলে এবার আমরা সোজা যাব ঘটনার দিকে। তিনটি ঘটনা প্রথম বলবো। আমাদের এক দিদি ভাই তিনটি ঘটনা নিজের জীবনের সাথে ওনার মায়ের সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা আজকে আমাকে পাঠায়, সেই ঘটনা বলবো। তারপরে যাব আমাদের আর্মি বেস ক্যাম্প থেকে একজন আর্মি দাদা ভাই, ওনার লাইভের একটি ঘটনা শেয়ার করেন। তো চলো আজকে চারটি ঘটনা কিন্তু বেশ জমজমাট হবে। সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে শোনো, আর কমেন্টসে অবশ্যই জানাবে যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। তাহলে চলো সোজা আমাদের দিদিভাই যে প্রথম তিনটি ঘটনা একজনই পাঠান। দিদিভাই বলেন যে এই ঘটনাটা ঘটে হচ্ছে 1974 থেকে 75 সাল। তখন আমি অনেক ছোট। আমার বাবা মৌলারিতে একটি কোয়ার্টারে বাবা থাকতেন, আর আমার মা আর চার ভাই বোন আমরা থাকতাম হচ্ছে কসবায় আমাদের নিজেদের বাড়িতে। এবার ঘটনাটা ঘটে, মা একদিন বাবার কোয়ার্টারে আসে। তো কোয়ার্টারে যখন আসে তখন মায়ের সাথে অদ্ভুত দুটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে, আমার মা যখন মৌলালিতে আমার বাবার কোয়ার্টারে আসে, কোয়ার্টারগুলো ওই সময় অনেক বড় বড়। 1974-75 সালের কোয়ার্টারগুলো মানে অনেক বড়। এখন তো কোয়ার্টারগুলো ছোট ছোট হয়ে গেছে। আমাদের দিদিভাই জানান যে আমার মা তো কখনো মিথ্যা কথা বলবেন না। আমার মা বলেন, বিশ্বাস করবে না, সেই সময় যখন বাবার কাছে আসে কোয়ার্টারে, বাবার একটু অসুবিধা ছিল, মাকে ডাক করে পাঠায়। মা আসে, আসার পর সেদিন রাতে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টির কথা শুনে মনে আসলো, তোমরা অনেকেই বলো যে দিদিভাই তোমার ঘটনায় কি শুধু বৃষ্টিই থাকে? দেখো, ঘটনাগুলো তো আমি বানাই না, ঘটনাগুলো যারা শেয়ার করে তাদের ওই সময় বৃষ্টির সময় ছিল, বর্ষাকাল, কোনো সময় গরমকাল, যেরকম থাকে তারা বলে, তাদের ঘটনাগুলো আমি সেরকমভাবেই তোমাদের সামনে তুলে ধরি। আমাদের দিদিভাই বলেন ওই সময় না প্রচণ্ড বৃষ্টি। এবার আমার যে বাবা যেই কোয়ার্টারে থাকতেন, ওই কোয়ার্টারে একটা ক্যাম্প খাট ছিল। শুধু ওই কোয়ার্টারের মধ্যে ওই একটা খাট ছাড়া কোনো রকম আসবাবপত্র নেই। তো আমার মা একটা ঢালা মেঝেতে বিছানা করে আমাদের তিন ভাই বোনকে শুবিয়ে দেয় রাতের বেলা। আর আমার ছোট ভাইকে মা কিছুটা দূরে বসে খাওয়াচ্ছে। হঠাৎ করে আমার মা বলছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বাবা কিন্তু বাড়িতে নেই। দিদিভাই বলেন বাবা সেদিন কিন্তু চলে গেছে ডিউটিতে। আর আমাদের দিদিভাই হচ্ছে বড় সব থেকে। দিদিভাই বলছে আমার মা বসে বসে ভাইকে খাওয়াচ্ছে, রাতের বেলা বলছে যে আমি তো এই কোয়ার্টারে কোনোদিন আসবোই না, কারণ এখানে থাকবো কী করে? বাবা, তোর বাবা যদি ডিউটিতে চলে যায়, যখন নাইট শিফটিং পড়বে ডিউটিতে চলে যাবে, আমি একা একা থাকবো কী করে? কারণ এত বড় বড় সেই কোয়ার্টারের রুমগুলো, সেই মানে ভয় লাগবে দেখলে। তো মা যখন এইগুলো বলছে, তখন হট করে একটা পুরুষ কণ্ঠে মায়ের ঠিক পেছন সাইডে একটা পর্দা দেওয়া রয়েছে। মানে ওই যে কোয়ার্টারের দরজা, ওইখানে একটা পর্দা লাগানো। ওই পর্দার আড়াল থেকে, মানে মনে হচ্ছে আড়াল থেকেই বলছে, আড়াল থেকে বলছে চাপা চাপা গলায় একটা মানে পুরুষ কণ্ঠ, ঠিক এরকম ভাবে, না বৌদি কোথাও যাবেন না, এইখানেই থাকবেন। ঠিক এরকম করে যখন কথাটা বলে, আমার মা সাথে সাথে আমার ভাইকে ওই বিছানার মধ্যে, মেঝেতে যে বিছানা করা, ওখানে শুবিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি মা উঠে দাঁড়ায়। উঠে বলছে কে দুষ্ট, ভেবেছে দুষ্ট কোনো পুরুষ মানুষ নিশ্চয়ই একা পেয়ে ঘরে ঢুকে গেছে। তো
প্রচণ্ড ভয় পায়। আমাদের দিদিভাই বলে আমার মা প্রচণ্ড সাহসী। মা সাথে সাথে উঠে ওই যে পর্দাটা, মা ভেবেছে ওই দিক থেকেই সাউন্ডটা এসছে, পর্দার আড়ালে নিশ্চয়ই কেউ আছে। মা উঠে গিয়ে পর্দাটা সরায়। যখন ওই পর্দাটা সরায় তখন দেখছে না না, কোয়ার্টারে কেউ নেই। অত বড় কোয়ার্টারের যে রুমটা, মানে বিশাল বড় একটা কোয়ার্টারের রুম, বলছে ওখানে কেউ নেই, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো প্রচণ্ড ভয় পায়। এই একটা গেল। তারপর কিছু মাস পর আমার মা আমার বাবার কাছে চলে যায়, মৌলালিতে সেই কোয়ার্টারে। আমার বাবা বলল, দেখো আমার এখানে খুব অসুবিধা হচ্ছে, যেহেতু কোয়ার্টার পেয়েছি, তো তোমরা চলে এসো। আমরা 4 ভাই বোন, মা কসবার বাড়িটা রীতিমতো ফেলে রাখা তো যায় না, বাড়িটা ভাড়া দিয়ে দেয়। আমার মা ভাড়া দিয়ে বাবার কাছে কোয়ার্টারে গিয়ে ওঠে। এইবার কোয়ার্টারে ওঠার পর ঘটনা ঘটল, সেটা হচ্ছে আমাদের দিদিভাই বলেন যে আমার মা অনেক সকাল সকাল না ঘুম থেকে ওঠেন। আর যেহেতু কোয়ার্টারটা প্রথমেই বললাম অনেক বড় ছিল, আমার মা সকাল ওই 4টের দিকে উঠতো। 4টে 4:30 সময় উঠে পুরো ওই কোয়ার্টারের কাজকর্ম সব করে, কাচা ধোয়া স্নান করে মা সকালবেলা আমাকে, আমার নিচে যে ভাই ছিল তাকে স্কুলে পাঠানোর জন্য তৈরি করতো। আর তখন কিন্তু মানে দিদিভাই তো এমনি বড় ছিলেন, দিদিভাই তখন মোটামুটি 11-12 বছর বয়স। দিদিভাই বলেন আমার মা সকালবেলা ঘুম থেকে ওঠে প্রত্যেক দিনের মতো। তো ওখানে কোয়ার্টারে যাওয়ার পর এই ঘটনাটা ঘটে মায়ের সাথে। মা তো আগাগোড়া কসবার বাড়িতেও যখন থাকতো তখনও ভোর ভোরে ঘুম থেকে উঠতো, মায়ের ওটা হ্যাবিট হয়ে গেছে। কোয়ার্টারে যাওয়ার পরও সকাল সকাল উঠেছে, বাবা ঘুমাচ্ছে, আমরা 4 ভাই বোনই ঘুমাচ্ছি। আমার মা উঠে বাইরে বাথরুমে যায়। মায়ের প্রচণ্ড সকালবেলা বেগ আসে, তো মা সকালবেলা উঠে প্রথমেই বাথরুমে গিয়ে একদম এসে কাপড় জামা পরিবর্তন করে ঘরের কাজ করে স্নান টান করে পুজো দিয়ে আমাদের তৈরি করে পাঠিয়ে দেয়। মা মোটামুটি 4টের দিকে ওঠে, মায়ের কাজ হয়ে যায়। এইবার আমাদের দিদিভাই বলেন আমি মৌলালিতেই একটি স্কুলে পড়তাম, ওই মানে কোয়ার্টারের খুব একটা দূরত্ব নেই, কাছাকাছিই ছিল। তো সকালবেলা আমার মা যখন উঠে বাথরুমে যায়, বাইরে বাথরুমে যেতে দেখছে মায়ের দিকে পেছন ঘুরে, আর বাথরুমের ঠিক গেটের দিকে মুখ, একজন দাঁড়িয়ে রয়েছে। ওই তখন ভোরবেলা, তখন প্রায় মানে 4টেও বাজেনি, অন্ধকার। তো মা তখন বলছে এই অশ্বিনী হচ্ছে একজন কাকু, সে হচ্ছে ওই কোয়ার্টারে সবার বাড়িতে, ধরো কারোর বাজার লাগবে, কারোর ধরো টয়লেট পরিষ্কার করতে হবে, কারোর ধরো গাছ কাটাতে হবে, ওই অশ্বিনী কাকু ছিল, ওই অশ্বিনী কাকু সবার বাড়িতে বাড়িতে কাজ করতো। তো সকালবেলা অশ্বিনী কাকু দেখছে বাথরুমের সামনে দাঁড়িয়ে রয়েছে মায়ের দিকে পেছন ফিরে। তখন মা বলছে এই অশ্বিনী, এত সকালবেলা তুই এখানে এসেছিস কেন? সর, এখন আমি বাথরুমে যাব, তারপর ঘরের কাজ করব, রান্না বান্না করব, তো দাদা আবার যাবে, অনেক দেরি হয়ে যাবে, সর। অশ্বিনী ওই রকমভাবেই দাঁড়িয়ে রয়েছে, এক চুল ওখান থেকে নড়ছেও না। এমনকি দিদিভাইয়ের যে মা এতবার করে বলছে তার দিকে কিন্তু ঘুরেও তাকাচ্ছে না, ওই রকমভাবে একভাবে দাঁড়িয়ে রয়েছে। তখন দিদিভাই বলছে এই অশ্বিনী তুই সরবি না, দাঁড়া, তোর দাদা সকালে উঠুক, তোর দাদাকে বলবো তুই এরকম ফাজলামি করছিস, হ্যাঁ সর, আমার যেতে হবে বাথরুমে। তা অশ্বিনী কিন্তু যখন এতবার বলার পর কোনো কথার উত্তর তো দেয়নি, সোজা বাথরুমের গেটের সামনে দাঁড়িয়েছিল, অতবার বলতে বাথরুমের ভিতর ঢুকে যায়। তখন দিদিভাইয়ের এত জোরে যাওয়ার মানে তখন দরকার বাথরুমে, দিদিভাই বলছে দূর বলে বাথরুমে ঢুকে যায়। বাথরুমে যখন দিদিভাই ঢোকে তখন দেখে বাথরুমের ভিতরে কেউ নেই, কোথায় অশ্বিনী, কেউ নেই। তখন দিদিভাই কোনো রকমে ছুটে চলে আসে, কোয়ার্টারে এসে সাথে সাথে আমার বাবাকে ডেকে সব বলে যে দেখো না অশ্বিনী এরকম দাঁড়িয়েছিল, আমি তো অশ্বিনীকে দেখলাম ওর পিছন দিকটা, কিন্তু ও কোনো কথা বললো না জানো, আর ঢুকে গেল তাড়াতাড়ি করে বাথরুমে। ও বেরোচ্ছে না দেখে আমি বললাম অশ্বিনী বেরো, আমি যাব। ও বেরোচ্ছে না বলে আমি না হট করে ঢুকে যাই, যা হবে হবে। যখন ঢুকলাম তখন দেখলাম বাথরুমের ভিতরে তো কেউ নেই, আর অশ্বিনী যাবেই বা কোথায়, আমি তো বাথরুমের ঠিক গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের ওই বাথরুমের একটাই দরজা, ওখান থেকেই ঢুকবে, ওখান থেকেই বেরোবে, তাহলে অশ্বিনী গেল কোথায়? তাহলে কি সেটা অশ্বিনী ছিল না? আচ্ছা, আমাদের দিদিভাই বলেন আমার মা আজ
5টা বছর হয়েছে উনি মারা গেছেন, পৃথিবীর মা ত্যাগ করে চলে গেছেন। আমার মা ওই কোয়ার্টারে এই দুটো ঘটনা বলেছিল। আর তখন কিন্তু আমি যথেষ্ট বড়, আমার তখন 11-12 বছর বয়স, আমার খুব ভালো করে মনে আছে। এবার আমাদের দিদিভাই বলে, সোনা তুমি ঘটনাগুলো অবশ্যই শেয়ার করো, এই ঘটনাগুলো আমি তোমার যে রেল কোয়ার্টারের ঘটনা তুমি দুটো দাও, আমি তোমার প্রতি কটা ঘটনা আমি হয়তো কমেন্টস করি না, কিন্তু প্রত্যেক দিন রাতে একটা নেশা হয়ে গেছে তোমার ঘটনা না শুনে। আমি সত্যি কথা বলতে একদম 2 চোখের পাতা এক করতে পারি না। আর সত্যি কথা বলতে দিদিভাই, এই তোমাদের মতো দাদাভাই দিদিভাই অসংখ্য ভালোবাসার জন্যই আমি যতই কষ্ট হোক আমি কিন্তু তোমাদের জন্য ঘটনা দিই, যত রাতই হোক আমি ঘটনা দিই। নাহলে তোমরা আমাকে পার্সোনালি নাম্বারে বলো দিদিভাই ঘটনা কখন আসবে। কালকেও কিন্তু অনেকে বলেছো যে ঘটনা দিলেন না, আজকে ঘটনা আসবে না, কি শুনবো। আমি কিন্তু বলেছি কমিউনিটি পোস্ট দিও যে পুরনো যে ঘটনাগুলো আছে প্লিজ আজকে একটু চালিয়ে নেন, ওগুলোই শুনে আগামী দিন আমি অবশ্যই ঘটনা দেবো। তো চলো দিদিভাইয়ের জীবনের একটি ঘটনা বলি, সেই মৌলালির কোয়ার্টারেই ঘটে যাওয়া ঘটনাটা। দিদিভাই বলেন এই ঘটনাটা যখন আমার 13 বছর প্রায় বয়স, 13-14 বছর বয়স, আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে, আমি যখন স্কুলে যেতাম, স্কুল থেকে যখন আমি বাড়ি ফিরতাম, বাড়ি ফিরে স্যার আসতেন পড়াতে, স্যার পড়িয়ে যখন চলে যেতেন আমার শুধু মনটা পড়ে থাকতো হচ্ছে ওই মৌলালির কোয়ার্টারের আমাদের সামনে ছিল একটা বিশাল বড় পার্ক, ওই পার্কে গিয়ে আমার দোলনা চড়া, এইটা ছিল আমার একটা সারা দিনের বিশাল বড় কাজ, দায়িত্ব বলতে পারো। মানে ওই একটু দোলনায় না চললে পারে আমার যেন সারা বিকেল থেকে মুখটা একদম ভাতের হাঁড়ি হয়ে থাকতো, ভালোই লাগতো না। ছোট থেকে যবে থেকে কোয়ার্টারে গেছি তবে থেকেই কিন্তু আমার ওই একটাই মানে কি বলবো নেশা, সেটা হচ্ছে ওই দোলনায় চাপা। বিশ্বাস করবে না, সেই দিনকে কোনো রকম স্কুল থেকে আসি, স্কুল থেকে আসার পর স্যার পড়িয়ে চলে যান, তখন আনুমানিক ওই 4:30, 5টা বাজেনি, 4:30, 4:45 বাজে। মাকে বললাম মা একটু চাই মা, সামনে পার্ক। মা বলল যে এত রাতের বেলা যাবি, একটু পরে তো রাত হয়ে যাবে। আর আমাদের দিদিভাই বলে খুব ভালো করে মনে আছে ওই সময়টাও বৃষ্টির সময় ছিল, বলছে বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। মা বলছে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, ঝড় হচ্ছে, বাইরেটা অন্ধকার হয়ে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। মা আমাকে অনেক করে বলছে আজকে যেতে হবে না। মাকে বললাম মা ঝড় দিচ্ছে, বৃষ্টি তো অনেকক্ষণ ধরে আসছে না, শুধু আকাশ গুমগাম করছে আর প্রচণ্ড ঝড়। আমি বললাম আমি ছুটতে যাব আর ছুটে চলে আসবো। এবার মাও ভালো করে জানে যে দোলনায় সারাদিনের মধ্যে আমার বিকেলবেলা একবার দোলনায় চড়তেই হবে, এটা হচ্ছে একটা আলাদাই নেশা। তো সেরকমভাবে দিদিভাই কিন্তু মায়ের কথা শুনিনি। আর কী বা করবে, মা তো 3 ভাই বোনকে নিয়েই সামলাচ্ছে। তো দিদিভাই ওই ফাঁকে টুক করে মাকে জানিয়েই চলে যায় কিন্তু সোজা সেই যে সামনে পার্কে। বলছে পার্কে যখন যাই পার্কে কেউ নেই, 5টা বাজে। আর সত্যি কথা বলতে বর্ষার সময়, আকাশ কালো, হাওয়া দিচ্ছে আর পুরো পার্ক ফাঁকা। আমি গেলাম, গিয়ে খুব দোলনা চড়ছি, খুব একা একা দোলনা চড়ছি। চড়তে চড়তে কখন দোলনা চাপতে চাপতে কোন সময় দেখি বেশ বাইরেটা অন্ধকার হয়ে আসছে আর সাথে সাথে মানে একটু টিপ 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 করে বৃষ্টি পড়ছে। তখন দিদিভাই বলছে যে বিশ্বাস করবে না সোনা, আমি দোলনা থেকে নেবে সোজা দৌড়াতে দৌড়াতে আমাদের ওই বাবার যে কোয়ার্টার মৌলালির, ওই কোয়ার্টারের মধ্যে ঢুকে ওখান থেকে একটা গলি পড়ে, ওই গলির সামনে একটা স্টাফদের কোয়ার্টার ছিল, ওখানে যত দারোয়ানরা থাকতো, সিকিউরিটি গার্ড স্টাফ, তারা ওই রুমটার মধ্যে থাকতো। ওই গলিটার দিকে আমি যখন তাকাই তখন দেখছি যে একজন কাকু, অমিত্র কাকু দেখি ওখানে ওই সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে গেছে চারপাশে আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে, হালকা হাওয়া দিচ্ছে। তখন ওই দেখছি কালো জাম হয়েছে, কালো জাম পারছে। তখন আমি বললাম ও কাকু তুমি কালো জাম পারছো, দেখো আমি তো এখন নিয়ে যেতে পারবো না, নাহলে আমি নিয়ে যেতাম, আমার জন্য কিন্তু জাম রাখবে, আমি নিয়ে যেতে গেলে না ভিজে যাব। আর তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিটা আসছে। দিদিভাই ওই গলি দিয়ে শর্টকাটে হয়, পুরো অন্ধকার। দিদিভাই বলছে যে ওই সময় এখনের মতো তো ব্যবস্থা ছিল না, এখন তো কোনো জায়গায় লাইট একটা কেটে গেলে সাথে সাথে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ওই সময়
ওই লাইট কাটলো তো কাটলোই, মানে ওই গলিতে লাইট আর জ্বলতো না, ওই রকম অন্ধকার, ও আগাগোড়াই। তো দিদিভাই কোনো রকমে বৃষ্টি আসছে দেখে ছুটতে 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 বাড়ি চলে যায়। জাম কিন্তু নেওয়া হয়নি। বাড়ি যায় যখন, তখন দিদিভাই পুরো ভিজে গেছে। দিদিভাইয়ের মা তো খুব বকা দেয়। তারপর যাই হোক, দিদিভাই আবার পড়তে বসে। সেই দিনের মতো কিন্তু দিনটা কেটে যায়, রাতটাও কেটে যায়। ঠিক পরের দিনকে সেম দিদিভাই পড়াশোনা করে, স্কুল থেকে এসে স্যারের কাছে পড়ে একদম ঠিক বিকাল বিকাল বেলায় চলে যায় সেই পার্কে। তখন পার্কে যখন যায়, পার্ক থেকে আবার প্রত্যেক দিনের মতো সন্ধ্যে সন্ধ্যা হয়, তখন বাড়ি আসছে। বেশ হাওয়া হাওয়া দিচ্ছে, বাইরেটা প্রকৃতিটা খুব সুন্দর। দিদিভাই বলছে মানে একটা ঠান্ডা হাওয়া, বৃষ্টি নেই কিন্তু আকাশে কালো মেঘ। দিদিভাই বললাম না, অনেকক্ষণ দোলনায় চড়েছি, এবার বাড়ি যাই, নাহলে কালকে ভিজেছি, আজকে যদি ভিজে যাই তাহলে মা তো বকা দেবে আর বলবে দুদিন তুই ভিজলি, শরীরও খারাপ হবে। তাই জন্য দিদিভাই আবারও কোয়ার্টারের দিকে যাচ্ছে পার্ক থেকে বেরিয়ে। বলছে সোনা বিশ্বাস করবে না, ওই অমিত্য কাকু দেখছি সেই জাম গাছের গোড়ায় সেই দিনও সন্ধ্যাবেলা জাম পাড়ছে। তখন আমি বলছি, ও কাকু তুমি আজকেও জাম পারছো? দেখো কালকে বৃষ্টি হচ্ছিল, আমি কিন্তু জাম না নিয়েই ছুটতে ছুটতে বাড়ি চলে গেছি, আজকে কিন্তু আমাকে জাম দিতে হবে, আমাকে কটা জাম দাও। এই বলতে বলতে ওই যে স্টাফ রুমটা রয়েছে, ওখানে বিশাল বড় জাম গাছটা, তো গলির মুখে ওইখানটা কথা বলতে বলতে কাকুর কাছে যায়। দিদিভাই বলে বিশ্বাস করবে না, আমি যখন ওই কাকুকে আমি দেখছি, কাকু প্যান্ট শার্ট পরে রয়েছে, কাকু জাম পাড়ছে, কাকুর হাতে জাম। আমি যখন কাছে যাই কথা বলতে বলতে, কাকু তুমি কালকেও জাম পেরেছো, আমি তো নিইনি বৃষ্টিতে, আজকে দাও, আজকে তো বৃষ্টি পড়ছে না, আমি জাম নিয়ে যাব। এই কথা বলতে বলতে 2-4 পা যখন সামনে যায়, কোথায় কাকু কোথায় জাম, কিছুই তো নেই। তখন দিদিভাই খুব ভয় পায়, কাঁপতে কাঁপতে কোনো রকমের মানে দিদিভাই বলছে আমি মরি কি পড়ি, মানে একদম সোজা মায়ের কাছে গিয়ে আমি মাকে বললাম, মা জানো আমি আজকে কি দেখেছি? তো মা বলছে কি হয়েছে? আর বলতে পারছি না, পুরো একদম মানে অজ্ঞান হওয়ার অবস্থা, কাঁপতে 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 পুরো জ্বর চলে আসে। এবার বাবা আসে যখন রাতের বেলা, তখন বাবা আমাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। আমি তখন বললাম, জানো বাবা আগের দিনের সন্ধ্যার কথা বলি। তখন বাবা বলছে আজকে কি হয়েছে? তখন আমার মা বলে, ও বলছে ওখানে নাকি অমর্ত্য কাকু ছিল, ওর জাম পাড়ছিল, ও নাকি কাকুর কাছে জাম নেওয়ার জন্য যায়, গাছের গোড়ায় কাকু কালো জাম গাছের গোড়ায় দাঁড়িয়েছিল, যখন যায় তখন দেখছে কাকু তো ওখানে নেই। তখন আমার বাবা বলছে অমর্ত্য কোথা দিয়ে থাকবে, অমর্ত্য তো আজকে 1 সপ্তাহ হলো, ও তো দেশের বাড়ি গেছে, ও তো নেই। দিদিভাই বলছে তাহলে আমি কাকে দেখলাম? একদিন না আমি 2 দিন দেখেছি, যদি আমার চোখের ভুলও হয়, আমি বাচ্চা মানুষ, তাহলে আমি একদিন হয়তো ভুল দেখবো অন্য কাউকে। আর আগের দিনও দেখেছি, কথা বলেছি, পরের দিনও আমি কাকুর কাছে জাম চাইতে আমি কাছে গেছি, একদম যখন কাছে যাই তখন দেখি ওখানে কেউ নেই। তাহলে এইটা কি করে হয়? আমাদের দিদিভাই 3টে ঘটনা পাঠিয়েছিল, 3টে ঘটনা। তোমাদের কেমন লাগলো? কোন ঘটনাটা তোমাদের বেশি ভয় লেগেছে অবশ্যই জানাবে। এইবার তোমাদের যে দ্বিতীয় ঘটনাটা শোনাবো, এই ঘটনাটা কিন্তু আরও ভয়ঙ্কর। ঘটনাটা বলি, আমাদের যে দাদাভাই ঘটনাটা শেয়ার করেন, দাদাভাই আমাকে প্রথমেই লিখেছেন যে ম্যাডাম আপনি আমার নাম প্রকাশ করবেন না। যখন আমি যখন আর্মিতে জয়েন করি, তখন আমার জীবনে একদম শুরুর দিকটা একটা কি বলবো ভৌতিক ঘটনা ঘটে যায়। আমরা অনেকেই আছি জানি যে আত্মা বলো ভূত বলো, মানে ভয় একটা এর অস্তিত্ব আছে, আমরা জানি, কিন্তু আমরা তারপরেও মানতে পারি না, আমরা তারপরেও মানি না। কেননা আমরা সমাজকে কখনো বোঝাতে পারি না যে আত্মার অস্তিত্ব এখনও আছে। এখনও বলো ভূত বলো প্রেত বলো, ভূত হচ্ছে একটা ভয়, আত্মা হচ্ছে মানুষ মৃত্যুর পর তার দেহটা পুরানো হয়, আর তার যে সোল, তার যে আত্মা, সেইটাই হচ্ছে ভয়, সেইটাই আমাদেরকে দেখা দেয়, আমাদের সাথে কানেক্ট করতে চায়, আমরা ভয় পাই সেই আত্মাকে। আর সব আত্মা কিন্তু খারাপ হয় না, আবার সব আত্মা কিন্তু ভালোও হয় না। আমাদের দাদাভাই বলেন, আমার একটা ঘটনা আজকে আপনার সাথে ম্যাডাম শেয়ার করছি। আমি আপনার ঘটনা রেগুলার শুনি,
রেগুলার শুনি। আমার খুব ভালো লাগে আপনার যেভাবে আপনি বুঝিয়ে ঘটনাগুলো প্রেজেন্টেশন করেন, সেটা আমার খুব ভালো লাগে। অনেকের ঘটনাই আমি শুনি, কিন্তু আপনার ঘটনা যবে থেকে আমার মোবাইলের হোম পেজে এসছে, প্রথম দিন থেকে শুনছি, আমি বলতে পারি আপনার ঘটনা আমার এই ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে সব থেকে সেরা লাগে। কেন জানি না, আপনার প্রেজেন্টেশন, আপনার কথা বলার যে চলন, আর সব থেকে বড়ো কথা, আপনি খুব বুঝিয়ে 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 মানুষকে কথাগুলো বলেন। এরপরেও যদি কেউ আপনার কথা নিয়ে বলে, খিল্লি করে, বুঝতে না পারে, তাহলে ওগুলো সোজা বদমাইশি করে। তো দাদাভাই, আমি জানি মানে মানুষে শোনে, অনেকেই আছে শুনবেও, আবার নেগেটিভ কমেন্টসও করবে। ওনাদের এগুলো কাজ, সেগুলো করবেই। তো সেটা আমার কাজ না। আমি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছি, কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, সেটা কখনোই না। সবাই আমার ইউটিউবের পরিবার। আমি যারা নেগেটিভ কমেন্টস করছে তারাও আমার পরিবার, যারা আমার পজিটিভ ভাই বোনেরা আছে তারাও আমার পরিবার। সবাইকে নিয়েই আমি চলবো। আশা করি তাদের আমার ঘটনা ভালো লাগে বলেই তারা শোনে, তাদের মূল্যবান সময় দিয়ে। তো চলো, অনেকগুলো কথা বললাম, এবার ঘটনায় যাই। আমাদের দাদাভাই বলেন, ম্যাডাম, প্রথম দিন থেকে আপনার ঘটনা শুনছি। প্রথম আপনার ঘটনা আসে একটা কামাখ্যা মায়ের, আসামের কামাখ্যা কামরূপ মায়ের একটা ঘটনা আসে আমার হোম পেজে। ওই ঘটনাটা আমি শুনছিলাম 1 বছর আগের। তারপর থেকে খুব ভালো লাগে, একটার পর একটা, একটার পর একটা। যখনই ফ্রি টাইম পাই তখনই আমি কিন্তু ঘটনা শুনি। আর সব থেকে বলে রাখি, আমার ডিউটিটাই কিন্তু হচ্ছে বসে থাকা ডিউটি। আমি কিন্তু গার্ডই, আমার খুব ভালো করে মনে আছে, রাতের বেলা আমি ডিউটি করছি। আর আমাদের যে বেস ক্যাম্পটা ছিল সেটা হচ্ছে একদম রোডের সাইড, আর ওই বেস ক্যাম্পটাকে ঘিরে চারপাশে হচ্ছে ঘন জঙ্গল। ঠিক রাত 10:30 11টা বাজে, রাস্তা খুব ফাঁকা, আর হয়তো খুব হাতে গোনা 2-1টা গাড়ি যাচ্ছে। ওই দিকটা এমনিতেই একটুখানি রাতের 8টার দিকে গাড়িটা একটু কম চলে, কারণ পুরোটাই আর্মি এলাকা। আমি জায়গাটা এখানে উল্লেখ করব না, যদিও আমি জানি। তো দাদাভাই বলেন যে রাতের বেলা বসে রয়েছি, হঠাৎ করে একটা খস 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 করে শব্দ হচ্ছে। তো যেহেতু হসপিটাল বলে কথা, তো আমি ওই এমার্জেন্সি সেরকম কোনো কেস নেই, 2-4 জন পেশেন্ট রয়েছে, সবই তো আর্মিদের পরিবারই থাকে, ওরকম কোনো রকম কিন্তু উত্তেজনা নেই। পুরো আমাদের ক্যাম্প পুরো মানে স্বাভাবিক। আমি খসখস শব্দ শুনে সোজা ওই আওয়াজটা কোথা থেকে আসছে সেটাকে অনুমান করতে করতে গিয়ে পৌঁছলাম। সেটা হচ্ছে আমাদের বেস ক্যাম্পের পেছনে একটা ছোট টয়লেট আছে। ঠিক টয়লেটের পেছনে ওইখানে কোনো একটা খসখস করে শব্দ হচ্ছে, শব্দটা বেশ জোরে। তো আমি সেই শব্দটা অনুসরণ করতে করতে যখন গিয়ে পৌঁছালাম, দেখলাম বেস ক্যাম্পের পেছনে যে জঙ্গল আছে, গভীর জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে মনে হচ্ছে যেন 3-4 জন কেউ ওখানে মানে হাঁটাহাঁটি করছে জঙ্গলের ভেতরে। আমি তখন ভাবলাম, এত রাতের বেলা জঙ্গলের মধ্যে মরতে কে যাবে? আর আমাদের যে বেস ক্যাম্প, আমাদের যে আর্মি হসপিটালটা রয়েছে, পুরোটা পাশাপাশি, তো পুরোটা কিন্তু লাইটে লাইট, প্রচণ্ড লাইট, কোনো অন্ধকারের কোনো সিন নেই। তো ওই যে জঙ্গল রয়েছে পেছনে, ওই দিকে তো লাইট নেই, কিন্তু আমাদের ওই ক্যাম্পের লাইট গিয়ে তো পড়েছে, বুঝতে পারছি গাছপালাগুলো প্রচণ্ড নড়ছে। তা আমি বললাম, এই ওখানে কে কে আছো ওখানে? এই রাতের বেলা গুলি করে দেবো কিন্তু। তো আমি জাস্ট কথাটা বলে ওখান থেকে রিটার্ন চলে আসি। তারপর দেখলাম কোনো রকম শব্দ হচ্ছে না, হতে পারে চোর ছ্যাচোর হতেই পারে। এবার আমাদের ক্যাম্পে তো ঢুকিনি, তারা ওই দিকে রয়েছে, এবার কোনো অসুবিধা নেই, আমি চলে আসি। আমি তো অ্যাকচুয়ালি কি দেখিনি, কিন্তু আমার অনুমান ওখানে মনে হচ্ছিল যে কোনো মানুষ ছিল। এবার সব থেকে বড় কথা অনুমান, আমি কিন্তু নিজের চোখে পরিষ্কার দেখিনি কি এরকমভাবে জঙ্গল নড়ছে। ওটা কোনো বন্য প্রাণী করতে পারে না, কোনো বন্য পশুর দ্বারায় এত গাছপালা ঝাঁকানো। হ্যাঁ, যদি কোনো গরু বা কোনো মহিষ যদি জঙ্গলে ঢুকে যায় তাও হতে পারে। তা আমি এত কিছু সাত পাঁচ না ভেবে আমি এসে ঠিক ওই রোড সাইডে আমাদের যে বেস ক্যাম্প, ওর ভিতরেই আমার ডিউটি। আমি রাতের বেলা বসে রয়েছি, উপরে একটা ছাউনি করা রয়েছে ছোট্ট ঘরের মতো, চেয়ারে বসে আছি। হঠাৎ করে ঠিক 30 মিনিট পর রাস্তায় অনেকটা দূরে আমি দেখছি, যেটুকুনি রাস্তার ধারে ধারে লাইটগুলো জ্বলছে, তো লাইটে আমি দেখছি কেউ একজন মহিলা হেঁটে হেঁটে আসছে। সাথে সাথে আমি আমার হাতে
ঘড়িটা দেখলাম রাত 2:47। আর এই ঘটনাটা ঘটে হচ্ছে আজ থেকে 7.5 বছর আগে। আমাদের দাদাভাই বলেন, আমি ভাবলাম এত রাতে একটা মেয়ে ছেলে এইদিকে হেঁটে আসছে, কি ব্যাপার। মানে ওইদিকে এমনি 8টার পরেই ওরকম গাড়ি করে, মানে যাদের ওখানে সব তো আর্মি এলাকা, পার্সোনাল গাড়ি আছে, সব অফিসার সিনিয়র কমান্ডার সব থাকেন, ওনারাই যাতায়াত করেন। আর যারা সাধারণ লোকজন আছে ওনারা অত রাত্রে তো কেউ হেঁটে হেঁটে আসবে না। আর ওইদিকে সত্যি কথা বলতে খুব ফাঁকা নিলিবিলি হয়ে যায় 8টা-9টার সময়। আর রাত্রেবেলা ওই 2:30-3টের সময় মেয়ে মানুষ রাস্তা দিয়ে হেঁটে আসছে, আমার যেন কীরকম একটা খটকা লাগলো। আমি আমার জায়গায় বসে রয়েছি, যে সে তো আসবেই, এই দিকেই তো আসছে আমাদের ক্যাম্পের দিকে। বসে আছি, প্রায় 5-7 মিনিট হয়ে গেছে। আমি তাকে যতদূর দেখি, সে হেঁটে যদি আস্তে আস্তেও আসে 5-7 মিনিটে মোটামুটি ওই ক্যাম্পের আমাদের যে একদম গেট অতটা চলে আসবে। কিন্তু যে আসছে সে কিন্তু ক্যাম্পের গেট পর্যন্ত এসে পৌঁছয়নি। আমি আমার মতো বসে আছি। হঠাৎ করে ভাবলাম যে একবার দেখি তো মহিলাটা গেল কোথায়, কি কেস। এবার কি ওখানে আগে শোনা অনেক রকম, ওখানে অ্যাক্সিডেন্ট অনেক রকম, ওখানে মার্ডার কেস অনেক কিছু আগে হয়েছে একটা সময়, এখন যদিও হয় না। ওখানে গাড়ি করে ওরকম মহিলা, কোনো পরিচয় নেই, রাস্তার ফাঁকা তো, ফেলে দিয়ে রাতের বেলা চলে যায়। তা আমি ভাবলাম কি ব্যাপার, দেখি তো। আমি আস্তে করে আমাদের যে ক্যাম্প ওখান থেকে বেরোই, রাস্তায় বেরিয়ে আমি ওখান থেকে দেখছি যে দেখলাম মহিলাটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ঠিক ওই পার হলেই, যেখানে মহিলাটি আছে দাঁড়িয়ে, ওই পার হলেই চলে যাচ্ছে সোজা গঙ্গার মানে দিকে যাওয়ার রাস্তা। ওখান থেকে গঙ্গা আছে, রিভার সাইড রোড। তো আমি ওখানে দাঁড়িয়ে ভাবলাম যে নিশ্চয়ই ওই দিকে উনি তাকিয়ে রয়েছেন মহিলাটি, হয়তো ওই গঙ্গার রাস্তা ধরে কেউ হয়তো আসবে, কারোর জন্য অপেক্ষা করছে। তো আমি আবার ভাবলাম এত রাতের বেলা মহিলাটি একা দাঁড়িয়ে রয়েছে, এটা কি ভালো দেখাচ্ছে? একটা দুর্ঘটনা ঘটতে পারে, কি আসবে না আসবে। আমি মহিলাটিকে ওইখান থেকেই দাঁড়িয়ে ডাকি, ম্যাডাম, ও ম্যাডাম, এখানে আসুন, এখানে এসে দাঁড়ান। মানে ওখানটা তো অন্ধকার, খুব একটা আলো নেই। তো দেখলাম ওনাকে ডাকার পরেও ওনার কোনো রকম রেসপন্স আমি পেলাম না, মানে আমার দিকে তাকানো বা কিছু। উনি ওরকমই ওই গঙ্গার যে রাস্তা রোডের ওপারে ক্রস করলেই ওই রাস্তা ওই দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, উনি আমার দিকে তাকানো নি। তারপর ভাবলাম যাকে বেকার ফালতু ঝামেলার মধ্যে না জড়িয়ে আমি আমার যাই, কারণ এসব মেয়ে লিখে এসে চাকরিটাই চলে যাবে। প্রথম দিন জয়েনিং করে প্রথম দিনই একটা বদনাম মাথায় নিয়ে যেতে হবে। তড়িঘড়ি করে আমি আবার ক্যাম্পে ঢুকে সোজা আমার ডিউটির জায়গায় আমি বসে আছি। প্রায় অনেকটা সময় আমি মহিলাটিকে ওখানে দেখছি, মহিলাটি দাঁড়িয়ে রয়েছে, একটু নাড়াচাড়া করছে, মানে মনে হচ্ছে ওখানে হাঁটাহাঁটি করছে। তখন আমি পুরো কনফার্ম যে হয়তো কেউ আসবে, তার জন্য মহিলাটি অপেক্ষা করছে। আমি তখন ওই মহিলাটির দিকেই ওখান থেকে আমি বসে তাকিয়ে রয়েছি। প্রায় মহিলাটিকে আমি 10 থেকে 11 মিনিট ওইখানেই নড়াচড়া করতে দেখি। উনি ওখানে হাঁটাহাঁটি করছে, কোনো দিকে তাকাচ্ছে না, শুধু তাকাচ্ছে গঙ্গার ওই রাস্তার দিকে, আর ওখানটা হাঁটাহাঁটি করছে। আমি আবারও 10-15 মিনিট পর উঠে আমি রাস্তায় বেরোই। রাস্তায় বেরিয়ে আমি ওই মহিলাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি। অ্যাকচুয়ালি বিষয়টা কি, যদি কোনো রকম কিছু কেস থাকে, হতেই পারে কেউ হয়তো দুষ্ট মানুষ ডেকে পাঠিয়েছে, হয়তো লুটঠুট করবে অথবা মার্ডার করবে। ওখানে অনেক রকম অনেক কিছু আগে ঘটেছে একটা সময়, মানে ওখানে নাম নিলে সবাই বুঝতে পারতো যে জায়গাটা কোথায়। তো তখন বলছে, আমি মেয়ে ছেলেটার দিকে তাকিয়ে রয়েছি কনস্ট্যান্ট। মেয়ে ছেলেটি দেখলাম চোখের সামনে দিয়ে ভ্যানিশ হয়ে গেল। চোখের সামনে দিয়ে মেয়ে ছেলেটা ভ্যানিশ হয়ে গেল। কখন? যখন ওই মেয়ে ছেলেটা যেখানে দাঁড়িয়ে রয়েছে ওই পাশ থেকে কোনো একটা গাড়ি আসছিল। তখন প্রায় রাত্রে 3:30 বাজে। কোনো একটা গাড়ির আমি লাইট অনেক দূর থেকে দেখতে পাচ্ছি, গাড়ির সামনের হেডলাইটটা জ্বলছে, তো রাস্তায় পড়ছে। যখন ওই গাড়িটা মেয়ে ছেলেটার সামনে আস্তে 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 যখন আসে, তখন আমি ওই আলোতে পরিষ্কার দেখলাম ওখানে কেউ নেই। গাড়িটা আমার পাশ থেকে ভুস করে বেরিয়ে গেল।
আর ওখান থেকে ওই মেয়ে ছেলেটি যে কোনো জায়গায় সরে যাবে এরকম কোনো যাওয়ারও জায়গা নেই। আমাদের দাদাভাই এই ঘটনাটা জানান। কেমন লাগলো দর্শক বন্ধু? তোমাদের 4টি ঘটনা আমি শেয়ার করলাম। 4টি ঘটনার মধ্যে কোন ঘটনাটা বেশি তোমাদের ভয় লেগেছে অবশ্যই বলবে। আর যেতে যেতে সবাইকে বলবো যে আমাদের প্রচুর বাংলাদেশের ভাই বোন যাদের সাথে না যোগাযোগ করতে পারছি না, সত্যি কথা বলতে আমার এত বাংলাদেশের ভাই বোন যারা এত ভালোবাসে আমাকে, প্রতিনিয়ত এত মনে জোর দেওয়া থেকে এত আমার সাথে পার্সোনালি তাদের কথা হতো, আমি তাদের ফোন করার অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো রকমে আমি যোগাযোগ করতে পারছি না। জানি না তারা কেমন আছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে যেই ঝামেলা যেই অশান্তি আমরা সবই আমাদের নিউজ মাধ্যমে শুনতে পাচ্ছি, তাদের ওখানে নেট বলো ফোনের নেট সব কিছু বিচ্ছিন্ন করা হয়েছে। বুঝতে পারছি না কি অবস্থায় তারা রয়েছে, কেমন আছে। আশা করি ভগবানের কাছে প্রার্থনা করব তারা যেন খুব তাড়াতাড়ি এই ঝামেলাটা থেকে বেরিয়ে শান্তিতে থাকতে পারে, আবার আমাদের সাথে যেন তারা যোগাযোগ করতে পারে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, চাইবো সবাই যেন এই একটা বিপজ্জনক মুহূর্ত থেকে খুব তাড়াতাড়ি যেন বেরিয়ে আসতে পারে। তাহলে চলো দর্শক বন্ধুরা, আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট।